দেখে নাও। হ্যাঁ স্যার, হয়ে যাচ্ছে। যুগ বিভাগ, সিলেবাসটা রয়েছে যুগ বিভাগ ও সাহিত্যের ইতিহাস চর্চার ধারা, প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়, এবং গ হয়ে রয়েছে সাধারণ পরিচয়, চর্যাপদ, তুর্কি আক্রমণ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য এবং মঙ্গল কাব্য। এই সিলেবাস, এই বিষয়টার উপরে আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছি যে সাহিত্যের ইতিহাস পড়বার আগে, বাংলা সাহিত্যের ইতিহাস পড়বার আগে বাংলা সাহিত্য বলতে আমরা সাধারণভাবে কি বুঝবো তার একটা স্পষ্ট ধারণা আমাদের মধ্যে থাকা প্রয়োজন। সেই হিসেবে আমরা একটা সংজ্ঞার কথা উল্লেখ করেছি, যেটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলেছেন যে বাংলাদেশে, শব্দটা খেয়াল করো, বাঙ্গালা, বাঙ্গালা বলার কারণ শব্দটা প্রথম স্তরে যখন বঙ্গ থেকে বাঙ্গালা বলা হচ্ছে সেই সূত্রে, যেটা বাংলা আধুনিক শব্দে বাংলা বলছি, তখন বাঙ্গালাই বলা হতো। সেই বাংলাদেশে বাঙ্গালাভাষী জনসমষ্টির মধ্যে দেশের জলবায়ু ও তাহার ফলস্বরূপ এই দেশের উপযোগী বিশেষ জীবনযাত্রার পদ্ধতিকে অবলম্বন করিয়া এবং মুখ্যত প্রাচীন ও মধ্যযুগের ভারতের ভাবধারায় পুষ্ট হইয়া গত সহস্র বৎসর ধরিয়া যে বাস্তব মানসিক আধ্যাত্মিক সংস্কৃতি গড়িয়া উঠিয়াছে তাহাই বাঙালি সংস্কৃতি। এবং এই সংস্কৃতি বাংলা ভাষার সৃষ্টিকাল হইতে বাংলা ভাষায় রচিত যে সকল কাব্যে, কবিতায় ও অন্য সাহিত্যে আত্মপ্রকাশ করিয়াছে তাহাই বাংলা সাহিত্য। এবং বলা যায় এই অভিমতটি সর্বজন গ্রাহ্য। এই সংজ্ঞাটার কয়েকটি শব্দ যদি তোমরা খেয়াল করো, সেখানে বলা হচ্ছে, যদি বুঝতে চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে বাংলা ভাষী জনসমষ্টির মধ্যে এই বঙ্গদেশে যারা বাস করে, যারা বাংলা ভাষী জনসমষ্টি, এবং সেই মানুষগুলোর সঙ্গে এই দেশের জলবায়ু এবং তার ফলস্বরূপ দেশের উপযোগী বিশেষ জীবনযাত্রা, মানে এই দেশে যারা বঙ্গভাষী মানুষজন বাস করতেন তাদের জীবনযাত্রার যাবতীয় পদ্ধতি অবলম্বন করে, এবং মুখ্যত সেই পদ্ধতির মধ্যে রয়েছে প্রাচীন ও মধ্যযুগের ভারতের ভাবধারায় পুষ্ট হয়ে সমৃদ্ধ হওয়া। অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগের ভারতের ভাবধারায় সমৃদ্ধ হয়ে বঙ্গদেশের যে মানুষগুলো যারা বাংলা ভাষায় কথা বলে, সেই মানুষগুলোর যে হাজার বছর, সহস্র বৎসর ধরিয়া মানে হাজার বছর ধরিয়া, হাজার বছর ধরে তাদের যে মানসিক, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সমৃদ্ধি সৃষ্টি হয়েছে, সেই সংস্কৃতি হচ্ছে বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি বলতে বিচ্ছিন্ন কোনো সংস্কৃতি নয়, ভারতীয় সংস্কৃতিরই এই দেশের জলবায়ুতে পুষ্ট হয়ে সমৃদ্ধ হওয়ার সংস্কৃতি হচ্ছে বাঙালি সংস্কৃতি। এবং এই বাঙালি সংস্কৃতি ও এই যে বাঙালি সংস্কৃতি এবং বাংলা ভাষা, এই সমস্তটা যখন কাব্যে, কবিতায় এবং অন্যান্য সাহিত্য মাধ্যমে আত্মপ্রকাশ ঘটছে, সেটাই বাংলা সাহিত্য। এটুক তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এই সংজ্ঞাটা তোমরা একটু বারবার করে পড়বে, তাহলে বুঝতে পারবে বাংলা সাহিত্য বলতে আমরা মূলত কি বুঝে থাকি। এবার এই বাংলা সাহিত্য সম্পর্কে আরেকটু স্পষ্ট ধারণা আরেকটু সহজ করে বলবার জন্য আমরা বলছি যে বাংলা সাহিত্য উন্মেষের পূর্বে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের
ইতিহাসের কথা বলতে গিয়ে সহস্র বছরের কথা বললেন, অর্থাৎ 1000 বছরের কথা বললেন। কিন্তু এই 1000 বছর আগে বাংলা ভাষা, বাংলা সাহিত্য সৃষ্টির পূর্বে বাংলাদেশে কিন্তু বাঙালির একটা নিজস্ব সাহিত্য সংস্কৃতির চর্চা ছিল। সেটা হয়তো বাংলায় ছিল না, অন্য ভাষায় ছিল, এবং মূলত সংস্কৃত, প্রাকৃত ও অবহট্ট ভাষায় ছিল। কিন্তু সেই সৃষ্টিশীলতা বাঙালির বাঙালির ঐতিহ্য। তাই এখানে আমরা বলছি বাংলা সাহিত্য উন্মেষের পূর্বে বাংলায় সংস্কৃত, প্রাকৃত ও অবহট্ট ভাষায় সাহিত্য রচনার রীতি প্রচলিত ছিল। তার মানেটা আমরা এটাই বলতে চাইলাম যে যখন বাংলা সাহিত্য তৈরি হয়নি তখনও কিন্তু বাঙালির সাহিত্য প্রবাহ গতিশীল ছিল। সাহিত্যে আত্মপ্রকাশ ছিল বাঙালির। এই সাহিত্যের মাধ্যমেই বাংলা সাহিত্যের আদি অধ্যায়ের সূচনা হয়। অর্থাৎ বাঙালিরা যে সাহিত্য চর্চা করছেন সেটা হয়তো বাংলায় নয়, সেটা হয়তো সংস্কৃতে, প্রাকৃতে, অবহট্ট ভাষায়, কিন্তু তার মধ্যে বাঙালির এবং বঙ্গদেশের আত্ম নিয়োগ আছে। বঙ্গদেশের ভাবধারা তার মধ্যে আছে, এবং সেই কারণেই বলছি যে এই বাঙালির রচিত সাহিত্য বাংলার আগে বাংলাদেশের সংস্কৃতির কথা, ভাবধারার কথা, আদর্শের কথা, মহত্বের কথা, যাবতীয় সৃষ্টিশীলতার কথার সংবাদ দান করে। ত্রয়োদশ শতাব্দীতে এরপর আমরা জানি যে প্রাচীন বাংলার নিদর্শন যেটা, সেটার নাম আমরা জানি চর্যাপদ। কিন্তু এই চর্যাপদের সৃষ্টিকালের ঠিক পরপরই চর্যাপদের সৃষ্টি বা চর্যাপদ রচিত হয়েছিল আজ থেকে 1000 বছর আগে, এবং বলা হয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে, 950 থেকে 1200 খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে। কিন্তু ঠিক এই 1200 খ্রিস্টাব্দের পরপরই 1199 খ্রিস্টাব্দ, 1200 খ্রিস্টাব্দ এই সময় কিন্তু বঙ্গদেশে একটা পালা বদল ঘটে। ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি আক্রমণ ঘটে। এই তুর্কি আক্রমণের বহু পূর্ব থেকেই কিন্তু বাঙালিরা একটি বিশেষ জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং বাংলা ভাষার উন্মেষ ঘটেছে। সেটা আমরা বলতে পারি মৌর্যদের সময় থেকে, কুষাণদের সময় থেকে, গুপ্তদের সময় থেকে বঙ্গদেশের একটা বঙ্গীয় ভাবাবেগ তৈরি হতে শুরু হয়ে গেছে। তারপর পালদের সময়তে আমরা চর্যাপদের সৃষ্টি লক্ষ্য করি, সেই আলোচনায় আমরা পরে অবশ্যই আসব। এবং সেনরা যখন রাজা, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, এবং লক্ষণ সেন হচ্ছেন বঙ্গদেশের শেষ স্বাধীন রাজা। লক্ষণ সেনের রাজধানী নবদ্বীপ। সেই সময় তুর্কিরা আক্রমণ করে নবদ্বীপ দখল করে নেয় এবং বঙ্গদেশে শুরু হয় পালা বদল, অন্য সংস্কৃতির, তুর্কিস্তানি সংস্কৃতির প্রভাব। এবার আমরা যে কথাটা একটু আগেই বললাম যে বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টির পূর্বে সাহিত্যে বাঙালির একটা আত্মপ্রকাশ ছিল। বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টির পূর্বে সাহিত্যে বাঙালির একটা আত্মপ্রকাশ ছিল। বাঙালি হিসেবে সংস্কৃতে কিংবা প্রাকৃতে কিংবা অবহট্টে, এগুলো সবই ভাষা, এই ভাষায় তারা আত্মপ্রকাশ করেছেন, নিজেদের সৃষ্টিশীলতার প্রকাশ ঘটিয়েছেন। সেই সৃষ্টিশীলতার দিক থেকে আমরা বলতে পারি সেই সৃষ্টির নিদর্শন হিসেবে আমরা বলতে পারি সংস্কৃত ভাষায় লেখা
যেমন অভিনন্দ ও সন্ধ্যাকর নন্দীর রামচরিত। অভিনন্দ একজন সাহিত্যিক কবি, সন্ধ্যাকর নন্দী একজন কবি, তারা দুজনেই রামচরিত রচনা করেছিলেন, রামচরিত বলে গ্রন্থ রচনা করেছিলেন। প্রাচীন রামায়ণ অবলম্বনে রামচরিত রচনা করেছিলেন। কারা রচনা করেছিলেন? অভিনন্দ এবং সন্ধ্যাকর নন্দী। এরা বাঙালি ছিলেন। এগুলো সংস্কৃতে রচিত, বাঙালি হয়েও তারা সংস্কৃতে রচনা করেছেন। এছাড়া শরণ, ধৈ, গোবর্ধন, উমাপতি, উমাপতিধর, গোবর্ধন, এরা সংস্কৃত ভাষায় সাহিত্য রচনা করেছেন। এই সংস্কৃত সাহিত্য রচনার ধারায় আরেকটি নাম সর্বজন মানে সবার আগে উল্লেখ করা যায়, যার প্রভাব পরবর্তীকালেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার দ্বারা রবীন্দ্রনাথ থেকে শুরু করে পরবর্তীকালে কবিরা এবং রবীন্দ্রনাথেরও আগে বৈষ্ণব কবিরা এবং তারপর রবীন্দ্রনাথের পরবর্তী অন্য কবি সাহিত্যিকরাও প্রভাবিত হয়েছেন, তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। তিনি হচ্ছেন জয়দেব। জয়দেবের একটি কাব্য গীত গোবিন্দ, যেটা পৃথিবী খ্যাত একটি কাব্য, যেটা সর্বজন গ্রাহ্য, সর্বজন দ্বারা প্রশংসিত। এই জয়দেবের গীত গোবিন্দ, অভিনন্দের রামচরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, এছাড়া শরণ, ধৈ, গোবর্ধন, উমাপতিধরের কবিতা, এগুলো সবই বাঙালির সাহিত্য রচনার নিদর্শন। এগুলো সংস্কৃত ভাষায় হলেও এর স্রষ্টা যারা, তারা কিন্তু বাঙালি ছিলেন, অর্থাৎ বঙ্গদেশের বাসিন্দা ছিলেন। এই সংস্কৃত কাব্য কবিতা ছাড়াও আরো কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করতে হয়, যেমন কবীন্দ্র বচন সমুচ্চয় ও সদোক্তি কর্ণামৃত। এই কবীন্দ্র বচন সমুচ্চয় ও সদোক্তি কর্ণামৃত, এই দুটি গ্রন্থ সংস্কৃত শ্লোক সংগ্রহ। এগুলো বিভিন্ন কবির, নানা কবির কবিতার সংকলন গ্রন্থ, বিভিন্ন জনের কবিতাকে একসাথে সংকলন করে সেটা প্রকাশ করা হয়েছিল। এরকম দুটি গ্রন্থের কথা আমরা জানতে পারি, একটি কবীন্দ্র বচন সমুচ্চয় এবং অন্যটি সদোক্তি কর্ণামৃত। এছাড়া অবহট্ট ভাষায় রচিত কবিতা সংকলন, অবহট্ট ভাষায় রচিত কবিতা সংকলনের কথাও আমরা কিন্তু জানতে পারি। অবহট্ট ভাষায় রচিত কবিতার কথাও কিন্তু আমরা জানতে পারি। প্রাকৃতের কথা আমরা জানতে পারি, যেমন প্রাকৃত ভাষায় লেখা প্রাকৃত পৈঙ্গল, প্রাকৃত ভাষায় লেখা প্রাকৃত পৈঙ্গল, এই গ্রন্থটি প্রাকৃত ভাষায় লেখা, এই গ্রন্থটি প্রাকৃত ভাষায় লেখা এবং এটি বাঙালির সাহিত্য রচনার নিদর্শন, এটি বাঙালির সাহিত্য রচনার নিদর্শন। এই সকল গ্রন্থ, আমরা বলতে চাইছি যে এই সকল গ্রন্থ বাংলা ভাষায় রচিত না হলেও সমকালীন বাঙালির, বাঙালি জীবন, বাঙালি সমাজ, বাঙালি মনন, এই সমস্ত কিছু দ্বারা সমৃদ্ধ হয়েছে। এই বাঙালি সমাজ ও মননের গুরুত্বপূর্ণ দলিল হিসেবেই কিন্তু এগুলি বিবেচ্য। আর যেটা গীত গোবিন্দের কথা বললাম, সেটা তো পরবর্তীকালে বৈষ্ণব সাহিত্য থেকে, রবীন্দ্রনাথ থেকে পরবর্তী কবি সাহিত্যিক দার্শনিকদেরও প্রভাবিত করেছে, প্রভাবিত করেছে। বোঝা গেল? বোঝা গেল। এবার পরের অংশে আমরা বলতে চাইছি যে বাংলা ভাষার আদি নিদর্শন কি, বাংলা ভাষার আদি নিদর্শন কি, বা প্রথম দিকের বাংলার নিদর্শন কোনটি। আমরা জানি যে বাংলা ভাষায় রচিত সাহিত্যের আদিতম নিদর্শন হলো চর্যাপদ। আমরা সবাই জানি আদিতম নিদর্শন হলো চর্যাপদ।
এটি খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত। এই চর্যার যে পদ সংগ্রহ যেটা আমরা আবিষ্কার করেছি, আমার যেটা পাওয়া গেছে, যেটি বাংলা ভাষার আদি নিদর্শন হিসেবে স্বীকৃত, এই খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে যেটি রচিত, সেই চর্যা পদাবলী ছিল সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীত। সহজিয়া, কি বললাম, সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীত। বস্তুত সেটাকেই আমরা সাহিত্য হিসেবে গ্রহণ করেছি। আধুনিক ভাষাতাত্ত্বিকগণ বৈজ্ঞানিক তথ্য প্রমাণের সাহায্যে প্রমাণ করেছেন যে চর্যার ভাষা প্রকৃতপক্ষে হাজার বছরের পুরনো, হাজার বছর আগের বাংলা ভাষা। সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্র এই পদগুলিতে প্রতিফলিত হয়েছে। সাহিত্য মূল্যের বিচারে পদগুলি অবশ্যই কালজয়ী। এটুকু আমরা বললাম চর্যাপদ সম্পর্কে একটা সংক্ষিপ্ত প্রাথমিক ধারণা, যে চর্যাপদের বয়স হাজার বছর, এখন থেকে হাজার বছরের পুরনো। এতে যারা কবিতা লিখেছেন তারা বৌদ্ধ সিদ্ধাচার্য, এবং তাদের সঙ্গীত, তাদের পদই সংকলিত আকারে এখানে আমরা পাই। এর মধ্যে বলেছি যে তাত্ত্বিক, যারা গবেষক, যারা পণ্ডিত, তারা কিন্তু তথ্য প্রমাণ দিয়ে এটাকে প্রমাণ করতে পেরেছেন যে চর্যার ভাষা হচ্ছে বাংলা ভাষা, চর্যার ভাষা বাংলা ভাষা। এইটুক একটা ধারণা নেয়ার পর আমরা আসলাম যুগের কথায়। বাংলা সাহিত্যের যে ইতিহাস, সেই ইতিহাসকে যদি তাদের আদর্শগত দিক, ভাবগত দিক থেকে আমরা বিন্যস্ত করি, তাহলে বাংলা সাহিত্যকে প্রধানত তিনটি যুগে ভাগ করা যায়। একটি প্রাচীন বা আদি যুগ, একটি যুগ হচ্ছে প্রাচীন বা আদি যুগ, এর বিস্তৃতি 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। তাহলে আমরা বলছি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বা আদি যুগ, যার বিস্তৃতি 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। এখানে ব্র্যাকেটে একটুখানি কথা আমরা মনে রাখবো যে প্রাচীন যুগের, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়সীমা 950 থেকে 1200 খ্রিস্টাব্দ হলেও বাংলাদেশের যে ভাবগত আদর্শ, তার প্রকাশ কিন্তু 650 থেকেই সূচিত হয়। 650 থেকেই সাহিত্যে ও সংস্কৃতিতে বাঙালির আত্মপ্রকাশ, এবং সেগুলো বাংলায় না হলেও সংস্কৃতে প্রাকৃতে অবহট্টে হলেও তার মধ্যে বাঙালি আনা আছে, যেহেতু বাঙালি তাতে আত্মনিয়োগ করেছেন। এই গেল প্রাচীন যুগ। আর মধ্যযুগ, তাহলে এটা যদি 1200 খ্রিস্টাব্দ হয় প্রাচীন যুগের সীমা, তাহলে মধ্যযুগ শুরু হচ্ছে 1201 থেকে, এবং সেটা চলছে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে এখানে ব্র্যাকেটের কথাটা গুরুত্বের সঙ্গে মনে রাখা প্রয়োজন, যে সংখ্যার দিক থেকে মধ্যযুগের সময়সীমা 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বলা হলেও প্রকৃত অর্থে এই সময়টা সূচিত হচ্ছে 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। কি বললাম? 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে 1201 থেকে 1350, এই 150 বছরের একটা গল্প আছে, একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে এই 150 বছরকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এই 150 বছরকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। 1201 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে অভিহিত। এই 1201-এ শুরুর দিকে বললাম যে 1200 এই সময় তুর্কি আক্রমণ ঘটছে, পালাবদল ঘটছে,
ফলত সামাজিক অস্থিরতা উচ্ছৃঙ্খলতা তৈরি হচ্ছে, এবং তারই ফলস্বরূপ প্রায় 150 বছর আমরা কোনো সাংস্কৃতিক কোনো সাহিত্যিক নিদর্শন হাতে পেলাম না, আমরা হাতে পাইনি। কেননা এই সময়ের সমাজের যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি, একটা মাৎস্যন্যায় পরিস্থিতি, তুর্কি আক্রমণের যে বিভৎসতা, তারা যেভাবে এই দেশের মানুষের উপর প্রথম দিকে নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল তুর্কিরা, তারই ফলস্বরূপ কিন্তু বঙ্গীয় সংস্কৃতি তছনছ হয়ে গেছিল। তুর্কিদের নেতা ছিলেন, তোমরা জানো, ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি। তিনি তুর্কিস্তান থেকে, মানে এখনকার আফগানিস্তানের থেকে এসেছিলেন। এসেই তিনি খানিকটা ছল করে, চাতুরি করে, অতর্কিত আমাদের সহজ সরল, তখন আমাদের যারা রাজা ছিলেন, বিজয় সেন কি বল্লাল সেনের কিছু সমালোচনা আছে, কিন্তু লক্ষণ সেন কিন্তু সাধারণ সহজ সরল রাজা ছিলেন। তিনি বয়স্ক, মানে তার বয়সও হয়ে গেছিল। অতর্কিত তার রাজধানী তখন বঙ্গের রাজধানী তখন নবদ্বীপ, সেই রাজধানীতে ঢুকে আক্রমণ করে তাকে পরাস্ত করে। আর আমরা জানি সেই সময় রাজাকে হারিয়ে ফেলা মানে রাজ্য দখল হয়ে গেল, এই রকমটা একটা ব্যাপার ছিল। তো যাই, এই তুর্কিদের দ্বারা যখন বঙ্গ শাসিত হচ্ছে, তার ফলে বাংলার মানুষের মধ্যে যে একটা অস্থিরতা, একটা ত্রাহি ত্রাহি ব্যাপার, তমুদ্দুন বাঙালিরা মেনে নিতে পারছেন না, কিন্তু রাজা যা বলবে তাই শুনতে হবে। প্রচুর মানুষকে হত্যা করা হচ্ছে, প্রচুর গ্রন্থ নষ্ট করে দেওয়া হচ্ছে, প্রচুর সাংস্কৃতিক সামাজিক প্রতিষ্ঠান ভেঙে ফেলা হচ্ছে। এরই ফলস্বরূপ কিন্তু আমরা এই 150 বছর প্রায় কিছু পেলাম না। হয়তো সৃষ্টি হয়েছিল, কিন্তু সেগুলো হয়তো ধ্বংস করে ফেলেছেন এই কারণে। সেই জন্যে এই 1201 থেকে 1350 পর্যন্ত এই 150 বছরকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। অন্ধকার যুগ বা বন্ধা যুগ। অন্ধকার যুগ মানে এই সময় কিছু দেখা যায়নি, কিছু পাওয়া যায়নি। বন্ধা মানে যে সময়ের কোনো ফসল নেই, বুঝতে পারলে? আর আধুনিক যুগের সূচনা হচ্ছে 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগের পর্ব। এই গেল সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ। আরো খানিকটা আলোচনা প্রয়োজন, সেগুলো তোমাদের সঙ্গে মুখোমুখি যখন কথা হবে অবশ্যই আলোচনা আমরা করব। তাহলে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ 950 থেকে 1200, মধ্যযুগ বলবো 1350 থেকে 1800, এবং আধুনিক যুগ 1801 থেকে বর্তমান সময়ের মধ্য দিয়ে চলছে। এবার তাহলে প্রাচীন যুগ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা যদি নিতে চাই, তাহলে প্রথমেই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করব। তিনি বলছেন তার মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, এই মতটা তাঁর। এবং এটা সর্বজন স্বীকৃত না হলেও বহু জনের দ্বারা স্বীকৃত। মানে আমরা সবাই সাধারণভাবে এই মতটিকে সর্বাধিক গ্রহণযোগ্য বলে মনে করি। আদি যুগের প্রাচীনতম এবং একমাত্র গ্রন্থ হচ্ছে চর্যাপদ। প্রাচীনতম এবং একমাত্র গ্রন্থ হচ্ছে চর্যাপদ। এই একটি গ্রন্থই আমরা পেয়েছি, চর্যাপদ নামক গ্রন্থটি পেয়েছি। তবে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বলা হলেও কোনো কোনো গবেষক বাংলা সাহিত্যের আদি যুগ বা প্রাচীন যুগের সময়সীমা 750 পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চান। আসলে সেই সময়ের কিছু সৃষ্টিশীলতা ছিল, বাঙালির তো আত্মপ্রকাশ ছিলই, তার প্রমাণ আমরা তো পেয়েছি। কিছু আগেই যেটা আমরা উল্লেখ করলাম, অভিনন্দ, সন্ধ্যাকর নন্দী, শরণ, ধৈ, উমাপতি ধর, গোবর্ধন, জয়দেবের গীত গোবিন্দের কথা বললাম। এই হচ্ছে প্রাচীন যুগের প্রাথমিক কথা। তারপরে আমরা প্রাথমিক
কথা থেকে যেটা জানলাম, চর্যাপদ যদি হয় বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, তাহলে চর্যাপদের একটুখানি পরিচয় আমাদের থাকা প্রয়োজন। চর্যাপদ এই গ্রন্থটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন। তিনি নেপালের রাজ গ্রন্থশালা থেকে 1907 সালে গ্রন্থটি আবিষ্কার করেন এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে এটি প্রকাশ করেন। এই প্রকাশের সময় এতে যে কবিতাগুলি ছিল সেখানে দেখা যায় যে 24 জন বৌদ্ধ সিদ্ধাচার্যের কবিতা তাতে রয়েছে এবং কবিতার সংখ্যা রয়েছে 46.5টি। কি বললাম? 46.5টি কবিতা। 46.5টি কবিতা বলার 46.5টি কবিতা বলার একটা কারণ রয়েছে। কার মাইক্রোফোন অন আছে একটু অফ করে দেবে। কারণ হচ্ছে এই বইটির সামনের দিকের এবং পেছনের দিকের কয়েকটি পাতা পাওয়া যায়। গল্পটা একটু সংক্ষেপে তোমাদের বলে নিই। তুর্কি আক্রমণের কথা আমরা শুনলাম। তুর্কি আক্রমণের ফলে আমাদের দেশের বহু পুঁথি নষ্ট হয়ে গেছে, সেটা আমরা জানলাম। সেই সূত্রেই বঙ্গীয় সাহিত্য পরিষদ যখন বাংলাদেশের পুঁথি সংগ্রহের কথা ভাবে, তখন তারা এইরকম একটা চিন্তা করেছিলেন যে বঙ্গদেশ থেকে পার্শ্ববর্তী নেপাল যেহেতু হিন্দু রাষ্ট্র ছিল, সেই কারণে কিছু মানুষ ওইখানে কোনো বইপত্র পুঁথিপত্র নিয়ে গিয়ে রেখে আসতে পারে বা নিয়ে গিয়ে থাকতে পারে। সেই ধারণার থেকেই এর কারণ হচ্ছে যে তুর্কি আক্রমণের ফলে যেহেতু এদেশে তুর্কিদের আগে হিন্দু সংস্কৃতিরই প্রভাব, সবাই হিন্দু সংস্কৃতির দ্বারাই উদ্বুদ্ধ ছিল এবং সেইভাবেই জীবন সংস্কৃতি সংস্কৃতি গড়ে উঠেছিল। তুর্কিরা আসার পর তুর্কি তমদ্দুন এবং ইসলামিক সংস্কৃতি বিশেষভাবে প্রভাব বিস্তার করে। আমরা অনেকে ইসলাম গ্রহণ করি, অনেকে স্বেচ্ছায় ভাবাবেগের দ্বারা আপ্লুত হয়ে গ্রহণ করি, অনেকে ভয়ে গ্রহণ করি, অনেকে লোভেও কেউ কেউ গ্রহণ করি। তারপর ধীরে ধীরে ধর্মীয় সংস্কৃতির সমন্বয় ঘটে এবং একই সাথে বসবাস শুরু হয়। কিন্তু এটা ঘটতেই ওই যে বললাম 150 বছর সময় নষ্ট হয়ে গেছে। যাই হোক, বঙ্গীয় সাহিত্য পরিষদ যখন স্থির করে যে কিছু গ্রন্থ নেপালে থাকতে পারে, সেই হিসেবে বঙ্গীয় সাহিত্য পরিষদের পুঁথি সংগ্রহের দায়িত্বে থাকা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 3 বার নেপালে গিয়েছিলেন। একটা 1897, সেবার গিয়ে তিনি ঘুরে এসছেন, কেবল কিছু পাননি। আরেকবার গেছেন 1898, সেই বছর তিনি ডাকার্ণব বলে একটি দোহা পেয়েছিলেন, দোহার বই পেয়েছিলেন এবং পরে যখন তৃতীয়বার 1907 সালে যান, তখনই গিয়ে কিন্তু এই চর্যাপদের পুঁথিটি পান এবং সেটি 1907 এবং প্রকাশ করেন 1916-তে। এই 1916-তে 24 জন বৌদ্ধ সিদ্ধাচার্যের রচিত চর্যাচর্য বিনিশ্চয়ের 46টি গান তিনি প্রকাশ করেন এবং প্রকাশকালে তার নাম দেন 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। কি নাম দেন? 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এটাকে বলা হয় বর্ণনাত্মক নাম। বর্ণনাত্মক নাম মানে নামের মধ্যে দিয়েই একটা সিদ্ধান্তও জানিয়ে দেওয়া হচ্ছে। কি সিদ্ধান্ত? বইটি প্রকাশিত হচ্ছে 1916 খ্রিস্টাব্দে এবং 16 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে হরপ্রসাদ শাস্ত্রী বলছেন এটা 1000 বছর আগের বই। তার মানে ওই সেই সুনীতি কুমারের অভিমত 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে এই কবিতাগুলো রচিত হয়েছে। অনেক কবিতাই হয়তো রচিত হয়েছে, হয়তো নয়, সত্যিই রচিত হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে এই বইটিতে 46টি গান বা কবিতা পাওয়া গেছে এবং এর নাম দেওয়া হয়েছে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এই নামের মধ্যে দিয়ে 3টি সিদ্ধান্ত আমাদের তিনি জানালেন। একটি হচ্ছে বইটির বয়স
1000 বছর বইটির ভাষা বাংলা ভাষা এবং বইটির বিষয় বৌদ্ধ গান ও দোহা। আর এই বইটির যে সাধারণ পরিচয় তাতে জানা যায় বইটি তালপাতায় লেখা ছিল এবং গ্রন্থটিতে মোট 50টি পদ ছিল। কিন্তু সমকালে যেহেতু পুঁথি পাঠ করা হতো, পুঁথি একজনের থেকে আরেকজন নিয়ে যেত, সেই ব্যবহারজনিত কারণে এই তালপাতার পুঁথিটির সামনের দিকে এবং পেছনের দিকের কয়েকটি সামনের দিকে এবং পেছনের দিকের কারো একটা মাইক্রোফোন অন আছে, প্লিজ মাইক্রোফোনটা অফ করে দাও। রিঙ্কি, তোমার মাইক্রোফোনটা মিউট করে দিলাম। ঠিক আছে। এই কারণে সামনের এবং পেছনের দিকের কয়েকটি পাতা ছেঁড়া থাকার কারণে 3.5টি পদ পাওয়া যায়নি। মানে 3টি সম্পূর্ণ পদ পাওয়া যায়নি, আর একটি পদের অর্ধেকটা পাওয়া যায়নি। সেই কারণে ওই 46টি পদ সহই তার হরপ্রসাদ শাস্ত্রী তার নিজস্ব অভিমত, বাংলা ভাষার এটি যে আদি নিদর্শন তার সপক্ষে গবেষণামূলক সিদ্ধান্ত সহকারে বইটি প্রকাশ করেছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এবার চর্যাপদের আলোচনা আমরা সংক্ষেপে শেষ করলাম, তার সঙ্গে শেষ হলো প্রাচীন যুগের প্রাচীন বাংলার আলোচনা। এবার আমরা মধ্যযুগের কথা বলবো। আমরা জানি 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সংখ্যার দিক থেকে সময়ের বিস্তার মধ্যযুগের। বস্তুত এটা বলা প্রয়োজন 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ। লাইনটি যদি যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি এটি যদি পড়ি, যে আমরা জানি যে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগের বিস্তার 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের সূচনা 1201 বলে উল্লেখ করা হলেও এই 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে অভিহিত করা হয়। কেন? মূলত তুর্কি আক্রমণ তথা তুর্কি আক্রমণ মানে তুর্কিদের নেতা ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি দ্বারা অতর্কিতে মানে আকস্মিক ভাবে রাজা লক্ষণ সেনের রাজধানী নবদ্বীপ আক্রমণ এবং বাংলা দখল করে নেয়া। এই বাংলা দখল করে নেয়ার ফলে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক যে অত্যাচার সংগঠিত হয়, যে অরাজকতা সৃষ্টি হয়, তারই ফল স্বরূপ কিন্তু আমরা 150 বছরের প্রায় 150 বছর 1201 থেকে 1350 150 বছরই আমাদের দেশের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, যে মানুষের ভাবাবেগ তা স্তব্ধ হয়ে যায়, তা স্তব্ধ হয়ে যায়। আমরা যখন তুর্কি আক্রমণ স্বতন্ত্রভাবে পড়ব তখন সেই বিষয়ে বিস্তৃত আলোচনা অবশ্যই করব। আর এই স্তব্ধ হয়ে যাওয়ার কারণেই এই সময়ের বাংলা সাহিত্যে তেমন কোনো নিদর্শন বা তেমন কোনো না কোনো নিদর্শনই আমরা পাইনি, এবং সেই কারণেই 1351 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয়। এবার এই মধ্যযুগ সম্পর্কে একটুখানি ছোট্ট করে বিস্তৃত নয়, ছোট করেই ধারণা। মধ্যযুগকে আমরা যেটা জানলাম 1351 থেকে 1800, এই সময়কে দুটি উপভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, এটাকে যদি আমরা এইভাবে বলি, একটা হচ্ছে আদি মধ্যযুগ, যেটি 1351 থেকে 1500, এবং অপরটি হচ্ছে অন্ত মধ্যযুগ 1501 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আদি মধ্যযুগ, অন্ত মধ্যযুগ। ঠিক আছে, বুঝতে পারলে? সরি, একটা আদি মধ্যযুগ, একটা অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগ 1351 থেকে 1500, অন্ত মধ্যযুগ 1501 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত।
এবার এর সম্পর্কে সামান্য একটু ধারণা। আদি 1500-র আগে এবং 1500-র পরে, এই দুটো। 1500টা একটা দিক নির্দেশক স্তম্ভের মতন ব্যাপার, সেটা পরে আসছি আলোচনায়। এই আদি মধ্যযুগের সাহিত্যিক নিদর্শনগুলির মধ্যে যেটা আমরা পাচ্ছি সেটা বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ বিজয়, বিজয় গুপ্তের মনসা মঙ্গল। তাহলে আদি মধ্যযুগের নিদর্শন হিসেবে আমরা কি পাচ্ছি? বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, কৃত্তিবাসের রামায়ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, বিজয়গুপ্তের মনসা মঙ্গল ইত্যাদি কাব্য। আর অন্ত মধ্যযুগের নিদর্শনগুলির মধ্যে আমরা পাচ্ছি, কি পাচ্ছি? মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, বিভিন্ন চৈতন্য জীবনী গ্রন্থ, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, রামায়ণ মহাভারতের অনুবাদ, এছাড়া আরো কিছু ছোট ছোট মঙ্গল কাব্য, শীতলা মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, এবং চট্টগ্রাম রোসাং এর রোমান্টিক কাব্যধারা সতী ময়না বা পদুমাবত কাব্যের পদ্মাবতী, লোরচন্দ্রানী, এই কাব্যগুলো। এগুলো গেল আদি মধ্য এবং অন্ত মধ্যের কথা। এবার আরেকটু যদি আমরা এই মধ্যযুগের গল্পটাকে ভেতর থেকে দেখার চেষ্টা করি, তাহলে জানবো যে মধ্যযুগের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা আছে। সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তোমরা জানো নিশ্চয়ই, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হচ্ছে 1486 খ্রিস্টাব্দ। 1486 আর তিরোধান 1533। 1486 মানে 1500 খ্রিস্টাব্দে গিয়ে তার 16 বছর বয়স হচ্ছে। অর্থাৎ তিনি তখন নিজের প্রভাব দ্বারা, নিজের সাধনা, নিজের ভাবাবেগ, নিজের ধর্মমত, তার নিশ্চয়ই তোমরা জানো প্রেম ধর্ম ছিল শ্রী চৈতন্যের ধর্ম, যে একমাত্র ভালোবাসার দ্বারাই সমস্ত কিছুকে জয় করা সম্ভব, এবং সেটা তিনি করেছিলেন। তাহলে আমরা যে বললাম মধ্যযুগের একটা পর্বে আমরা বললাম 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, তার কারণটা হচ্ছে এই 1500 খ্রিস্টাব্দ থেকে চৈতন্য দেবের প্রভাব সূচিত হচ্ছে, এবং সেটা উনি ওনার তিরোধান হচ্ছে 1533, তারপরেও চলছে এবং আধুনিক কালেও চৈতন্যদেব এর দ্বারা আমরা প্রভাবিত। মনে করা হয় মধ্যযুগের বাংলার সাহিত্যে যে নবজাগরণ ঘটেছিল তা এই চৈতন্যদেবকে কেন্দ্র করেই, আর সে কারণে এই সময়কে চৈতন্য রেনেসাঁ বলা হয়, চৈতন্য নবজাগরণ বলা হয়। এই 1500 থেকে চৈতন্য নবজাগরণ, চৈতন্যদেবকে নিয়ে মানুষ বাঙালি মনোভাব, বাঙালি আদর্শ, বাঙালি সংস্কৃতি, বাঙালি ভাবাবেগ একটা নতুন করে জেগে ওঠার যেন অস্ত্র পেল, চৈতন্যদেবকে ধরে যেন নতুন করে জেগে উঠলো। কেননা চৈতন্যদেব মানুষকে জয় করবার জন্য তো কোনো অস্ত্র হাতে নেননি। তুর্কি নেতা ইফতিকার হাতে তলোয়ার নিয়ে এসেছিলেন, শিরচ্ছেদ করে মানুষের মনকে নয়, মানুষকে বশ করতে চেয়েছিলেন। আর চৈতন্যদেব সেখানে কি করলেন? মানুষকে জয় করতে চাইলেন, মানুষকে বশ করতে চাননি, তিনি জয় করতে চাইলেন। এবং সেই ক্ষেত্রে তার অস্ত্র কি? একমাত্র প্রেম ধর্ম, মানুষকে ভালোবাসাই যার একমাত্র মূল কথা। এবং অস্ত্র যদি বলো তাহলে শ্রী চৈতন্যের অস্ত্র কি ছিল? সেই অর্থে যদি খুব সূক্ষ্ম করে বলা যায়, তার একমাত্র চোখের জল, সেটাই তার অস্ত্র। তিনি কেঁদেই, ভালোবেসেই সবাইকে জয় করতে চাইলেন। তিনি বললেন যে মানে মানুষকে ভালোবাসা এবং ভালোবাসার দ্বারা মানুষকে জয় করা এবং প্রেম ধর্ম, এটাই হচ্ছে মনুষ্যত্বের শ্রেষ্ঠ ধর্ম। এবং সেই কারণে তার এই প্রেম ধর্ম সমকালে একটা নতুন আন্দোলন তৈরি করলো, ভাবাবেগ তৈরি করলো, একটা বৈষ্ণবীয় অনুষঙ্গ বঙ্গদেশকে এবং সমগ্র ভারতবর্ষকেই বিশেষভাবে প্রভাবিত
করলো, সেই জন্য চৈতন্যদেবকে আমরা দিক নির্দেশক স্তম্ভের মতন মনে করি বাঙালির ক্ষেত্রে, ভারতীয়ত্বের ক্ষেত্রে। এই কারণেই কিন্তু এটাকে রেনেসা বলা হয়, চৈতন্য রেনেসা বলা হয়। এই চৈতন্যদেবকে ধরে মধ্যযুগকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা চৈতন্য পূর্ববর্তী সময়, একটা চৈতন্য পূর্ববর্তী সময়, একটা চৈতন্য মানে একটা চৈতন্য যদি নির্দিষ্ট করে বলি, চৈতন্য পূর্ববর্তী যুগ যেটা 1201 থেকে 1500, চৈতন্য যুগ যেটা 1501 থেকে 1700, এবং চৈতন্য পরবর্তী যুগ যেটা 1701 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে 1201 বললেও এটা আসলে 1350 বলাই ভালো। 1201 বললেও 1300, এখানে আমি যদি স্ল্যাশ দিয়ে 1350 লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1201 থেকে 1350, ঠিক আছে। এই সময়ে এছাড়া চৈতন্য পূর্ববর্তী যুগকে আবার প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগকে আবার চৈতন্য সমসাময়িক যুগ এবং চৈতন্য পরবর্তী চৈতন্য উত্তর যুগও বলা হয়। যাই হোক, প্রাক চৈতন্য যুগের নিদর্শন হিসেবে আমরা পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীদাস বিদ্যাপতির পদাবলী সাহিত্য। চৈতন্য যুগের বা চৈতন্য সমসাময়িক যুগের নিদর্শন হিসেবে পাচ্ছি চৈতন্য জীবনী কাব্য, চৈতন্য ভাগবত, বিভিন্ন বৈষ্ণব শাস্ত্র ও তত্ত্বগ্রন্থ। আর চৈতন্য পরবর্তী বা চৈতন্যোত্তর যুগের নিদর্শনগুলির মধ্যে আমরা পাচ্ছি বিভিন্ন অনুবাদ কাব্য, পদাবলী সাহিত্য, অন্নদামঙ্গল, এছাড়া আরাকান ও রোসাং রাজসভার কাব্য ইত্যাদি। এই পর্যন্ত। এবার যদি আধুনিক যুগের কথায় আসি, এই গেল মধ্যযুগ, এবার আসলাম যদি আধুনিক যুগ, তাহলে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ। তাহলে 1800 খ্রিস্টাব্দ থেকেই আবার 1800 খ্রিস্টাব্দ থেকেই আবার আধুনিক, 1801 না বলে এটা 1800 থেকেই বলা যায়, 1800 থেকেই বলা যায়। তাহলে আধুনিক যুগ বলে বাংলা সাহিত্যের সুস্পষ্ট যুগ বিভাগ নিয়ে মত পার্থক্য আছে, তবে মোটামুটি ভাবে 1760 খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকেই বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত। ভারতচন্দ্রের মৃত্যু 1760, খেয়াল করে দেখো। আর 1757-তে কি ঘটেছিল? 1757-তে পলাশির যুদ্ধ। পলাশি কোথায়? এখনকার মুর্শিদাবাদ। তখন বাংলার শাসক কে ছিলেন? বাংলার শাসক ছিলেন সিরাজ উদ্দৌলা। এই সিরাজ উদ্দৌলার রাজধানী অদূরেই যে পলাশি, সেই প্রান্তরে ব্রিটিশ বণিকদের সঙ্গে সিরাজদৌলার সৈনিকদের যুদ্ধ হয়, এবং সেই ক্ষেত্রে একটা নাম উঠে আসে মির্জাফরের কথা। সিরাজদৌলার বিশ্বস্ত কর্মী হয়েও সিরাজদৌলার বিশ্বস্ত কর্মী হয়েও মির্জাফর কিন্তু ইংরেজদের কাছে গোপনে তথ্য প্রচার করে, খবর দিয়ে এবং চক্রান্ত করে সিরাজদৌলাকে হারিয়ে দিয়েছিল। সেই জন্য বিশ্বাসঘাতককে বলা হয় মির্জাফর। আমরা বলি তুই তো মির্জাফরের মতন কাজ করলি। অর্থাৎ সে যে রাজার অধীনে কাজ করছিল, যে সম্রাটের অধীনে কাজ করছিল, তারই সাথে সে বিশ্বাসঘাতকতা করছে, এবং সেই ইতিহাস সেই জন্য তাকে কোনোদিন ক্ষমা করবে না, মির্জাফরকে কোনোদিন ক্ষমা করবে না। যাই হোক, এই 1757 পরে 1760 ভারতচন্দ্রের মৃত্যু হয়, এবং তারপর থেকেই ব্রিটিশদেরও শাসন সূচিত হয়। তারপর থেকেই আধুনিকতার একটা মনন আমাদেরকে প্রভাবিত করতে থাকে, আমাদের মধ্যে একটা আধুনিক মানসিকতা কাজ করতে থাকে, এবং সাহিত্যে সংস্কৃতিতে যে বিষয় বৈচিত্র্য বা বৈশিষ্ট্য, নানা দিক থেকে আমরা আধুনিক হওয়ার চেষ্টা করি। এবং সেই দিক থেকে আধুনিকতার 2টি পর্ব, একটা উন্মেষ পর্ব 1800 থেকে 1860,
এবং 1861 থেকে বর্তমান। আর সামগ্রিকভাবে 1800 থেকে এখন বর্তমান পর্যন্ত একটাই যুগ আধুনিক যুগ বলে বলা যায়। আধুনিক যুগের সূত্রপাতের সূচনায় আমরা বলতে পারি, কি বলতে পারি, যে উইলিয়াম কেরি এবং তার সহযোগী মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, গোলকনাথ শর্মা, চণ্ডীচরণ মুন্সী, রাজীব লোচন, এরা সবাই মিলে ফোর্ট উইলিয়াম কলেজ এর অধ্যাপনা শুরু করেন। এবং ফোর্ট উইলিয়াম কলেজে মূলত ব্রিটিশ সিভিলিয়ানদের, যারা ব্রিটিশ কর্মচারী, তারা যেহেতু বাংলা জানতো না, তাদেরকে বাংলা শেখানোর জন্যই এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দের 4 মে। এবং এই কলেজের ছাত্রদের, বড় বড় ছাত্র, মানে ব্রিটিশ সিভিলিয়ানদের বাংলা শেখানোর জন্যই এই অধ্যাপক পণ্ডিতরা কিন্তু বাংলায় গ্রন্থ রচনা শুরু করেন। কিছু অনুবাদমূলক, কিছু কাল্পনিক রচনা, কিছু পুরনো উপকথা বা কোনো বিষয়কে কেন্দ্র করে বাংলায় সহজ সরল করে বই লিখে তারা তাদের উপযোগী করে, তাদের পাঠের যাতে সুবিধা হয় সেই মতন করে শুরু হয় নতুন সময়। এবং এরপর একে একে আগমন ঘটে রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের মতো সমস্ত চিন্তাশীল সৃষ্টিশীল বাঙালি সাহিত্যিক, যাদের মনন স্পর্শে গড়ে তোলে বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারা। এবং আজকে বলা যায়, আজকের সময় আমরা দাঁড়িয়ে বলতে পারি যে বাংলা সাহিত্য এমন সাহিত্য ধারা যা বিশ্বের যে কোনো ভাষার সাহিত্যের সঙ্গে একসাথে সমান্তরালে সমৃদ্ধ এই বিশেষত্বের দ্বারা অভিহিত হতে পারে। সমগ্র বিশ্ব সাহিত্যের ইতিহাসে বাংলা সাহিত্যও একটি সমৃদ্ধ সাহিত্য ধারা সেই হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আজ এই পর্যন্ত তোমরা যারা এতক্ষণ শুনলে, তোমাদের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য, তোমাদের ধন্যবাদ জানাই। আর মিটিং শেষ করার আগে তোমাদের বলা, আগের দিন তোমরা অ্যাটেন্ডেন্স যেভাবে দিয়েছিলে আজও ঠিক সেইভাবেই অ্যাটেন্ডেন্স দেবে। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সের লিংক শেয়ার করছি গুগল মিটের ইনকল মেসেজে।